আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আনসার করলে তুমি 100তে 100 মার্ক পাবে, 100% মার্ক ক্যারি করতে পারবে। একদম এটা কোনো তোমার ধরাবান্ধা কথা বলতেছি না, তোমাকে আমি কুইশনের নিয়ম সহ কিভাবে প্র্যাকটিক্যাল লিখতে হয় সব কিছু দেখাই দিব। তোমার যদি বিশ্বাস না হয় তোমাকে একটু দেখাই, তোমাকে একটু আমি দেখাচ্ছি কিভাবে আনসার করতে হয়, একদম প্র্যাকটিক্যাল খাতাতে বলে দিচ্ছি আর কি। তো তুমি যদি বাংলাতে 100% পাইতেছ, বাংলা ফার্স্ট পেপারে তোমার যদি 80% তো পাবে ইনশাল্লাহ। কিভাবে তোমার 100% পাইতে হয় সেটাই এখন তোমাকে আমি দেখাতে চলেছি, কিভাবে 100% মার্ক ক্যারি করতে হয় সেটাই দেখাচ্ছি। সেই সাথে যারা তোমার বাংলাদেশ স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ মানে কি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ যারা পড়বে তাদের জন্য সুখবর হচ্ছে, তারাও এই ভিডিওটা যদি দেখো তাহলে প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, মানে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় এবং কিভাবে তুমি টাইমের ভিতরে লিখবে সেটা তোমাকে এখন বলে দেবো। তো প্রথম কাজ, তোমাকে যদি টাইমের ভিতরে আনসার করতে হয় তাহলে কি করতে হবে ভাইয়া বলো তো? তোমাকে হাতে অবশ্যই একটা ঘড়ি নিয়ে যেতে হবে। কি বলছি ভাইয়া? তোমাকে হাতে একটা ঘড়ি রাখতে হবে, এটা মাস্ট, যেটা আমি ফলো করতাম। তোমাকে এমনিতে তো গেট আপ অনেকে করে ঘড়ি দেয়, কিন্তু এখন পরীক্ষা হলে একটা ঘড়ি তোমার যদি না থাকে তাহলে ধার করে হলো তোমাকে নিয়ে যেতে হবে। কি বলছি ভাইয়া? একটা ঘড়ি, একটা ঘড়ি তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে, বুঝছো? সেক্ষেত্রে তোমার হবে কি সুবিধা, তুমি বারবার যদি স্যারের দিকে নজর দাও, সামনে নজর দাও, তাহলে স্যারদের একটা ইন্টেনশন চলে যায় তুমি নকল করতেছো বা এরকম, দেখবা স্যার বারবার তোমার দিকে চাইতেছে। আর পরীক্ষা হলে আরেকটা জিনিস হচ্ছে, স্যারের দিকে কখনো থাকবে না, স্যার বা ম্যাম হোক, স্যারের ম্যামের চোখের দিকে কোনো থাকবে না, তাহলে তোমাদের প্রতি একটা ব্যাড ইন্টেনশন পড়ে যাবে। এটা হচ্ছে স্যারদের নিয়ম, মানে এটা মনে করে যে তুমি আসলে পারতেছো না, তুমি মানে বলে না গ্রামের ভাষায় কুচুর মুচুর করতেছো আর কেমন হ্যান্ডও, যে তুমি মনে হয় হয়তো উকি টুকি দিয়ে দেখার চেষ্টা করতেছো, এই কারণে স্যারদেরকে তুমি ফলো করতেছো, বাট এটা করা যাবে না। সেক্ষেত্রে তোমার উপায় কি? হাতের মধ্যে তোমাকে ঘুরে রাখতে হবে। তোমার কত মিনিট সময় আছে বলো তো? 2.5 ঘন্টা পরীক্ষা, 2.5 ঘন্টা পাবা তুমি কি 2.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট। এটাকে তুমি যদি 7 দিয়ে ভাগ দাও তাহলে হয় কত বলো তো? তুমি কত মিনিট পাইতেছো বলো তো? 14 মানে কি 2.50, অর্থাৎ বলো 1, অর্থাৎ তুমি কি পাইতেছো বলো তো? অর্থাৎ তুমি একটু মানে তোমার কি কি 20 মিনিট যদি একটু টাইম বেশি পাচ্ছ। এখন তোমাকে বডিটা ম্যানেজ করতে হবে। কি বলতো? তুমি যে প্রথম খ নাম্বারের উত্তর লিখবা, তাতে তুমি সময় কতটুকু নষ্ট করবা, মানে তুমি তাতে সময় কতটুকু দেবা? মাস্ট 1 থেকে 2 মিনিট। কি বলছি ভাইয়া? মাস্ট 1 মিনিট, এর চেয়ে যেন টাইম বেশি না লাগে। খতে কি টাইম দিবা বলো তো? খতে খতে তোমার কত টাইম দেওয়া উচিত বলো তো? হাইস্ট তোমার কি 5 মিনিট সময় থাকে কত? আর সময় আছে কত? সময় আছে কত? 14। এর মধ্যে তোমার কি 6 থেকে 7 মিনিটের মধ্যে তোমার কি বাকিটা কমপ্লিট করতে হবে, ঘ কমপ্লিট করতে হবে। থাকে কত মিনিট বলো তো? থাকে কত? 6 আর 5 আর 6, 11, 11 আর 1, তোমার এই যে বাকি যে তোমার কি 8 মিনিটের মতো থাকবে, 8 মিনিট বা আরো কম থাকবে তোমার কাছে, দেখবা এই টাইমের ভিতরে তোমার ঘ কমপ্লিট করতে হবে। এখন এই যে টাইম, এটা হচ্ছে তোমার এভারেজ বললাম, তোমার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। সেক্ষেত্রে তোমার করা উচিত কি জানো? যে পরীক্ষার আগে তোমাকে অবশ্যই সেটা একটা করতে হবে। তোমার সৃজনশীলটা স্ট্যান্ডার্ড, যে তোমার 7টা সৃজনশীল পরীক্ষা, একটা পরীক্ষা দিতে হবে, ঘরে বসে একটা পরীক্ষা দিবা। সেই পরীক্ষা দিয়ে তোমার কি করবা মূলত? দেখবা এভারেজ খ লিখতে তোমার টাইম কতটুকু লাগতেছে, খ লিখতে তোমার টাইম কতটুকু লাগতেছে, ঘ লিখতে তোমার টাইম কতটুকু লাগতেছে, ঘ লিখতে তোমার টাইম কতটুকু লাগতেছে, এইটার একটা লিস্ট করবা। এবং তোমার এই টাইমটা হবে কি, তুমি এই যে তোমার যে টাইম 150 মিনিট, এই মিনিটটাকে তুমি ভাগ দাও 7টা দিয়ে, তারপর কি এই টাইমের ভিতরে তোমার এই যে পার্টগুলো তুমি সাজাও, এমন ভাবে লেখো, তারপর একটা নির্দিষ্ট তোমার ঘড়ির মধ্যে মানে চাইবা লেখবা, যে মনস্ট এই বিষয়গুলো ফলো করবা আর কি, যেন তোমার টাইমের সমস্যা না হয় লিখতে। তো 1 নম্বরে টাইমের বিষয় বললাম, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি দিন শেষে তুমি 7টা সৃজনশীল না লিখতে পারো, 6টা সৃজনশীল খুব ভালোভাবে লেখলা, তুমি কত পাবা বলো তো? 60 পাইছো, কিন্তু 10-এর দিন দিয়ে ছুটে গেছে, তাহা তো সম্ভব না। সেক্ষেত্রে তুমি তো 10-এ 10 তো আর দেয় না, 9 পাইতে পারো বা 10ও পাবা, সমস্যা নাই, ইনশাল্লাহ পাবা, যেভাবে দেখাবো সব মানে 10ও পাবা তুমি ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা তোমাকে অবশ্যই মাস্ট করতে হবে। সেকেন্ড, তোমাকে যেটা আমি বলবো, এখন আসো তুমি নিয়মের পালাই। তোমাকে আমি দেখাবো ক কিভাবে লিখতে হয়, খ কিভাবে লিখতে হয়, বাট এর আগে আমরা একটু নিয়মটা একটু ফলো করি। ঘ নাম্বার প্রশ্ন আসলে মূলত কি প্রয়োগমূলক প্রশ্ন না ভাইয়া, যেটা কি 3টা প্যারাতে আমরা আনসার করবো। 3টা প্যারা কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে দেখাই দেবো। আচ্ছা, প্রথম প্যারায় মূলত কি থাকে বলতো? সরাসরি কোনো বিষয় মিল আছে কিনা তা বলা। যেমন যদি হয় কবিতা, কবিতা হইলে কবিতা, বা গল্প হইলে গল্প, বা উপন্যাস থেকে আসলে উপন্যাস, তো সেখানে মূলত উদ্দীপকের সাথে যে কোয়েশ্চনটা করে সেটার সাথে মিল আছে কিনা, ঘতে মিল আছে কিনা তা মূলত উল্লেখ করতে হয় আর কি। আর অনুধাবন প্যারায় যে কবিতার যে মূল ভাব, সংক্ষেপে বলা কবিতার মূল ভাব। কি বলছি ভাইয়া? কবিতার মূল ভাব। তোমাকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে, কেমন? তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে, একটু ওয়াইট, ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে। আচ্ছা, ইকরা পাঠশালা লিখে সার্চ দাও। তুমি ইউটিউবে সার্চ দিলে সহজে সহজে পাবা, আরো সহজে পাবা। এই যে ইকরা পাঠশালা ইউটিউব, যাও চ্যানেলে, ইকরা পাঠশালা ইউটিউব চ্যানেলে তুমি
তারপর দেখবা কি জানো, লক্ষ্য করো, এই যে বৈশাখ কবিতাটা আমি পড়াইছি, লক্ষ্য করো তো, তোমার এখানে বৈশাখ কবিতাটা যে পড়াইলাম আমি, সাউন্ড কি অফ? আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে পড়াইছি, তুমি যদি ডিসক্রিপশনটা একটু চেক করো তাহলে কি পাবা বলো তো, তুমি ডিসক্রিপশনটা যদি একটু চেক করো তাহলে তুমি কি পাবা, তুমি এমন কিছু পাবা যা তুমি দেখলে আসলে অবাক হবা। তোমাকে এই যে শীটগুলা একদম খুব সুন্দর করে দিয়ে দিছি ভাই, কি বলতেছি ভাইয়া, যে শীট যেগুলো আছে মূলত তোমার, আমি একটা শীট বানাইছি তোমাদের কবিতার জন্য, কবিতাগুলো তোমার পাবলিকলি দিয়ে দিব, সেই কবিতা কি এই যে এখানে কি লিখতে হবে, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, এর মধ্যে কি যে মূল ভাব, এগুলো একদম সুন্দর করে সাজাই দিয়েছি। তোমরা ভিডিওটা ক্লাসটা করবা, ক্লাসটা করে তোমরা পেয়ে যাবা এই শীটগুলো, তোমরা পেয়ে যাবে। ক্লাস করা শেষে তোমরা একটু আমাদের ইনবক্সে নক দিও যে ভাইয়া কবিতা শীটগুলো পেতে চাই, কবিতা এই কবিতার ক্লাস করছি, বা তোমরা যদি আমাদের ডেসক্রিপশন বক্সটাও চেক করো তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো শীট পেয়ে যাবা, যেখানে তো জাস্ট একটু ফলো করলেই, তোমার কোনো গাইড বই টই কিচ্ছু পড়তে হবে না, জাস্ট এটা একটু ফলো করলেই আর যে ক্লাসটা করলেই তুমি ইনশাআল্লাহ সব বুঝে যাবে। মানে কবিতা থেকে তোমার 3টা মানে একদম কনফার্ম, তুমি যেই যতগুলো দুইটা লিখতে চাও দুইটা একদম কনফার্ম তুমি লিখতে পারবে ইনশাআল্লাহ। তো তারপর কি 3 নাম্বার যে প্রয়োগ যে প্যারাটা আছে, তার মানে কি তুমি 1 নাম্বার প্যারাতে কিছু মানে কিছু একটা লিখলা, 2 নাম্বার প্যারাতে 3 নাম্বার প্যারাতে লিখলা, কিভাবে লিখতে হবে আমি এই যে দেখাই দিব। তবে 3 নাম্বার প্রয়োগ কি, উদ্দীপকের সাথে কবিতার লাইনে তুলনা করে এখন মিল বিন্যাস করবা, তুলনা করতে দেখা নিতে হবে। তুমি যে মূল বিন্যাসটা মানে মূল ভাবটা লিখছো, এই যে উদ্দীপকের প্রথম প্যারা অর্থাৎ সরাসরি কোনো বিষয় মিল আছে কিনা তার এরকম কি একটা কোশ্চেন, তার সাপেক্ষে যে তুমি মূল ভাবটা লিখছো, এখন তার সাথে কি কবিতার লাইনে তুলনা করে কিন্তু এই প্যারাটা লিখতে হবে। কি বলছি ভাইয়া, তুলনা করতে হবে। এটা কিভাবে করতে হবে একটু আমি তোমাদেরকে একটু দেখাবো সমস্যা। তার আগে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ 4 নম্বরের একটা কোশ্চেন, সেক্ষেত্রে তুমি সেটা আনসার করবো কিভাবে, সেটার আমি ধাপটা দেখাবো। এখানে মূলত কি পুরোটা নাকি আংশিক, মানে প্রশ্নগুলো হয় কিরকম বলতো, উদ্দীপকটি কবিতার পুরোটা নাকি আংশিক তা বিচার বা যাচাই করা। এখানে কেবল মিল দেখালে চলে না, এখানে কি করতে হয়, উদ্দীপকে যা নেই সেটাও বলতে হয়। এর ধাপগুলো হলো মানে কি, এখানে কিন্তু যুক্তিযুক্ত কিনা, এটা কি আংশিক ধারণ করে বা পুরোটা ধারণ করে কিনা, এরকম কোশ্চেন থাকে। সেক্ষেত্রে তুমি তো ওইটার সাথে তো তুলনা করবে, এবং যেটা নাই সেটাও তুলনা করে দেখাইতে হবে, প্রমাণ করতে হবে আর কি, যে এটা মূলত সম্পূর্ণ কবিতার মূল ভাবের সাথে সম্পূর্ণ একমত না, তুমি আমার ওই লাইনের সাথে আমি একমত না, এটা প্রমাণ করতে হবে কি ওইটার সাথে যা রিলেট আছে তা লিখতে হবে, এবং যা নাই তাও লিখতে হবে। তো কি মন্তব্যটি সঠিক কিনা তা এক কথায় বলা 1 নাম্বার প্যারাতে। উদ্দীপক কবিতার সারসংক্ষেপটা কি মূলত এটা করতে হবে। তারপর অনুধাবন বা কবিতার প্রেক্ষাপট, কবিতার ভেতরে গভীর যে ভাবার্থ আছে বা মূল দর্শন আছে, মূল যে দর্শন আছে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে আর কি, বুঝছো, মূল ভাবটাই আর কি। তো প্রয়োগ উদ্দীপকের সাথে তুলনা, উদ্দীপকের ঠিক কতটুকু আছে আর কতটুকু নেই কবিতার সাথে তুলনা করে দেখা। মানে কবিতা নিয়ে আমরা এখানে বলতেছি একই গল্প যদিও বলি নাই, সমস্যা নাই, একই করতে গল্পের একটু সেম। তো এখানে কি করতে হবে মূলত প্রয়োগমূলক ধাপ, মানে প্রয়োগ বা উদ্দীপকের সাথে তুলনা করতে হবে, উদ্দীপকের ঠিক কতটুকু আছে কতটুকু নেই তা নিয়ে কবিতার সাথে তুলনা করতে হবে, গল্পের সাথে বা গল্পের সাথে তুলনা করতে হবে উদ্দীপককে নিয়ে, বুঝছো। তারপর 14 নাম্বার যে প্যারাটা আছে সেখানে কি করতে হবে, আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে প্রমাণ করুন। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ তোমার মানে মতামত আর কি, তোমার মতামতটা কি ফাইনালি হইতেছে সেটা নিয়ে তোমার এখানে কাজ করতে হবে। প্রমাণ করো যে উদ্দীপকটি কেন আংশিক, মানে এই যে প্রথম লাইনে তুমি যে বলে আসছো একটা রেফারেন্স দিছো, মানে কি মন্তব্যটি সঠিক কিনা, বলছো যে হ্যাঁ মন্তব্যটি সঠিক, এবং কেন সঠিক, পরিশেষে এই কথা তোমার এই মাঝখানে তোমার আলোচনা ডিটেলস দিয়ে তারপর এখানে কি এনে ডিটেলস যে দিছো সেই ডিটেলসের সাপেক্ষে তুমি এখানে এসে ফাইনালি আবার বলে দিবা যে উদ্দীপকটি আংশিক মানে ধারণ করে, বা আবার আমার মন্তব্যটি এই কারণে সঠিক। আচ্ছা যাই হোক, আমাদের এই আলোচনা এখন শেষ, এখন আমরা একদম একটা প্রশ্ন করি। চলো, আল মাহমুদের প্রকৃত নাম কি, এটা তোমার লেখা কি 1 মিনিট লাগবে বলো তো। আল মাহমুদের প্রকৃত নাম চাইছে, তারপর কি বসে কবিতার কাদের বাহাদুরি গড়িয়ে ফেলার কথা ব্যক্ত হয়েছে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার কি 2 মার্কের কোশ্চেন, তার মানে এটা 2টা পাড়ায় লিখবো, তো আনসারগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তারপর কি উদ্দীপকের বৈশাখের বিরূপ রূপ বৈশাখ কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ, বলো তো সাদৃশ্যপূর্ণ কিভাবে ব্যাখ্যা করো। তো আমরা একবার পড়ি, বাংলার জীবনে বৈশাখ আসে নতুন বার্তা নিয়ে, বৈশাখ নতুন বছরের সূচনার দিন, হালখাতার দিন, কিন্তু তাই বলে মাস হিসাবে বৈশাখ তেমন সুখকর নয়, কারণ গ্রীষ্মের আগমনে বাংলার প্রকৃতি রুক্ষ বিবর্ণ ও শুষ্ক হয়ে ওঠে, হারিয়ে যায় সবুজ প্রকৃতির অপরূপ শ্যামল শোভা, পেটে চৌচির হয় ফসলের মাঠ, শুকনো নদীর চারদিক কেবল ধুধু হাকার, আসল রূপ রুদ্র রূপ নিয়ে ধুরুর ঝড় তুলে আসে মত্ত কালবৈশাখী, তার প্রচন্ড ঝাপটায় ছারকার করে দেয় চারদিক, প্রকৃতিকে নতুন করে সাজতে যেন সে ভেঙে চুরমার করে দেয় সবকিছু। ফাগুনের শেষে যখন গাছপালাগুলো নতুন রূপে সাজে তখন সেই আসা কালবৈশাখ এসে সবকিছু আবার চুরমার করে দেয়। তো বিষয়গুলো কি তুলছে, বৈশাখের যে তোমার এই যে রুক্ষ রূপ অর্থাৎ সে যে বিধ্বংসী রূপ সেটাই শুধু জাস্ট এই কবিতা মানে উদ্দীপকে আলোচনা করছে, কিন্তু বৈশাখ কবিতার সাথে কিন্তু সম্পূর্ণটা এখানে যাচ্ছে না। তো প্রশ্নগুলো পড়বো, আমরা প্রমাণ করবো, এটা সমস্যা নেই। তো উদ্দীপকের বৈশাখের বিরূপ বৈশাখ কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ, হ্যাঁ সাদৃশ্যপূর্ণ, বৈশাখেও ভেঙে দিত এখানেও ভেঙে দিতেছে, বুঝছো, কিন্তু আর বিষয় অন্য কিছু এই বিষয়ে বলা হয় নাই। তো 4 নম্বরের নিশ্চয়ই এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তো উদ্দীপকটি বৈশিক কবিতার আংশিক দিক মাত্র, এই যে ঠিক আছে না, আংশিকই তো
কারণ কবিতা বসে কবিতা কি চাইতো এবার ধ্বংস হোক, খালি ধ্বংস তাদের হোক মানে যারা হয়েছে তোমার কি অত্যাচারী শোষণ করতেছে তাদের গরিবের যেন না হয় আর কি, বুঝছো? তো সেটা কিন্তু এখানে তো এরকম কিছু বলা নেই, শুধু ধ্বংসের কথা বলা হয়েছে, কিন্তু কাদের ধ্বংস করা হবে করার কথা বলা হয়েছে সেটা কিন্তু কবি চাইছে কি অত্যাচার যারা করতো তাদের ধ্বংস। তো কোশ্চেনের আনসার কিভাবে করতে হয় দেখো করতো, একদম প্র্যাকটিক্যাল বলো, তোমাদের কি ভাসতেছে দেখি তো? হ্যাঁ আশা করি ভাসতেছে। তো 1 নাম্বার খাতার মধ্যে কি মার্জিনটা কতটুকু করবা বলো তো? মার্জিনটা কতটুকু করবা? এই যে এই রেশিও, এর এখানে একটু বেশি, এখানে একটু, এত বেশি দিও না যেন তোমার খাতাটা মনে হয় পরীক্ষার খাতায় যেন মনে না হয় যে তুমি চুরি করছো, তাহলে কিন্তু মার্ক কম পাবা, তাহলে তোমার ইন্টেনশন ভ্যাড ইন্টেনশন হবে। তো শুরু থেকে কি লেখো 1 নং প্রশ্নের উত্তর সুন্দর করে এভাবে লেখো, তারপর কি কটা মাঝখানে এভাবে সুন্দর করে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে তাই না? তারপর তুমি তুমি যদি 1 নাম্বার যেই প্রশ্নটা লেখো সেটা সুন্দর করে লেখা, প্রথম দিকে একটু সৃজনশীল আর সুন্দর করে লেখার চেষ্টা করো, তাহলে তোমার হবে কি তোমার প্রতি একটা ভালো ইন্টেনশন মেমোরি জন্ম নিবে। তো আল মাহমুদের প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটা হচ্ছে তোমার কি সুন্দর করে এরকম একটা বুলেটিং টুলেটিং করে সুন্দর করে লিখে দিলাম, খাতা একটু সুন্দর মানে শুরুর দিকে একদম এরকম কাজ করবো, পরের মধ্যে তো টাইম লেগেই কুল পাবো না, তাহলে কি বলতো এত সাজানো সময় থাকবে না হয়তো। তারপর ধরো খ লেখা শুরু করছো, খতে বলছিলাম দুইটা স্টেপ, এই যে একটা স্টেপ, এই যে আরেকটা স্টেপ। সেক্ষেত্রে তুমি কি করছো বলতো? প্রথম কি বৈশ্বিক কবিতায় বৈশাখীর রুদ্ররূপের মাধ্যমে অহংকারী এবং শোষক শ্রেণীর বাহাদুরি ঘুরিয়ে দেওয়ার কথা ব্যক্ত হয়েছে। এখন এই যে এক কথা বলে দিছো, এক কথা একটা লাইন বলে দিছো, তারপর নিচের প্যারাতে মূলত অনুধাবনটা লিখবা কি কবি এখানে বৈশাখকে কেবল একটা মাস হিসেবে দেখেনি, বরং একে দেখেছেন এক মহাশক্তি হিসেবে। সমাজে যারা নিজেদের ক্ষমতা বা অর্থের ধাপটে ধরাকে সরাজ্ঞান করে বৈশাখের প্রচন্ড ঝাপটা বা কালবৈশাখী ঝড় তাদের সেই কৃত্রিম দম্ভকে ধুলোয় মিশিয়ে দিই। প্রকৃতি যেমন পুরনো জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন সাজে সাজে, বৈশাখও তেমনই সমাজের সকল জঞ্জাল। তো আমার একটা ফোন আসছিল আর কি, আমার আব্বা ফোন দিছে, যদিও রাত অনেক প্রায় 2টা প্রায় 3টা বেজে গেছে, তো তাকে জন্য সজাগ করাই দেয় আর কি ঘুম থেকে। খুব ভালো লাগতেছে কথাটা শুনে, কোনো একটা কাজে হয়তো আজকে ঘুমায় নাই আর কি। তো যাই হোক তোমাদের ক্লাস নিতেছিলাম। তো এখন এই যে তুমি পার্টটা লেখলা খুব সুন্দর এক কথায় লিখে দিছো, তারপর সেটা তোমাকে তোমার কবিতার যে সারাংশটা আছে সারমর্মটা আছে বা মূল ভাবটা আছে তা তুমি লিখে দিছো, উত্তর কিন্তু হয়ে গেছে। এই তুমি যদি একটা গল্প বা কবিতার মূল ভাবটা ভালো করে তুমি শিখে ফেলো, সেগুলো দিয়ে কিন্তু তুমি জাস্ট বারবার লেগে লেগে তুমি সৃজনশীলে ভালো মার্ক ক্যারি করতে পারো। তারপর একটা ঘটা দেখি আমরা, ঘতেও তোমার সেম, ঘতেও কি বলে সেম, ঘতেও কি একদম সেম। তুমি এখানে আমি কিন্তু এটা নতুন একটা ডিজাইন লিখছি, বুঝছো? সেই নতুন এই ডিজাইনটা তুমি ফলো করতে পারো বা তুমি না করলেও সমস্যা নাই। এই যে তোমাকে এইভাবে বলে দিছি, এই যে তোমার ঘতে বলে দিছি কি প্রথম দ্বিতীয় পারে কবিতার মূল ভাব সংক্ষেপ মানে সংক্ষেপে বলা আর কি, মূল ভাবের সঙ্গে তুমি একটু তুলনা করার জন্য যে উদ্দীপকরা যেই রিলেটেড, গ নাম্বার প্রশ্নটা যেই রিলেটেড সেই রিলেটেড তুমি একটু লেখা মানে লিখতে পারো আর কি। তো কোয়েশ্চনটা কি তোমার মূলত যে উদ্দীপকের বৈশাখীর বিরূপ রূপ বৈশাখ কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ, তো কিভাবে সাদৃশ্যপূর্ণ সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি চলো। উদ্দীপকে বর্ণিত বৈশাখের রূপ বিধ্বংসী রূপটি হলো আল মাহমুদের বৈশাখ কবিতার সাথে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ, তুমি বলছো তোমার এক কথায় উত্তরটা বলছো। তারপর প্রকৃতির রূপকথার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, উদ্দীপকে বলা হয়েছে বৈশাখ প্রকৃতি সবুজ শোভা কেড়ে নেয় এবং চারদিকে শুষ্ক বিবর্ণ করে তোলে। কবিতাতেও বৈশাখকে এক ভয়াল রূপ হিসেবে দেখানো হয়েছে যা মাঠ ঘাট চৌচির করে দেয়, বুঝতে পারছো? তুলনা করতেছি কিন্তু এখন কালবৈশাখীর তাণ্ডব, উদ্দীপকে মত্ত কালবৈশাখীর যে ধ্বংসা লীলার কথা বলা হয়েছে তার প্রতিচ্ছবি আমরা কবিতায় পাই। বৈশাখ যখন ঝড়ের বেশে আসে তখন সে তার প্রচন্ড শক্তিতে চারদিকে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, পুরাতনকে ধ্বংস করা। উদ্দীপকের শেষ লাইনে বলা হয়েছে প্রকৃতিকে নতুন করে সাজাতে বৈশাখ সবকিছু ভেঙে চুরমার করে। কবিতাতেও এই ধ্বংসাত্মক রূপটি আহ্বান জানানো হয়েছে জীর্ণতাকে ধুয়ে মুছে নতুন সৃষ্টির পথ প্রশস্ত করার জন্য। সুতরাং ধ্বংসের মধ্য দিয়ে নতুনের আহ্বান করার যে চিত্র উদ্দীপকে ফুটে উঠেছে তা বৈশাখ কবিতার মূল সুরের সাথে মিলে যায়। দেখছো কত সুন্দর করে তুলনা করছি। তুমি এটা যদি তুমি 2 নম্বরে লেখো, 2 নম্বর প্যারায় লেখো বা এইভাবে তুমি যদি লেখো, আর এটা লাস্টে যদি তুমি 3 নম্বর প্যারাতে খালি জাস্ট বলে দাও, তোমাকে এখানে তোমার 3 এর মধ্যে 3 দিতে কে আটকাবে বলো? ম্যামের ক্ষমতা নাই বা স্যারের ক্ষমতা নাই যে তোমাকে এখানে 3 এর মধ্যে 3 দিবে না। আর এইভাবে লিখলে তোমাকে এখানে তোমার কি 1 প্লাস এখানে তোমার কি 2, অর্থাৎ এই 3 এর মধ্যে তোমাকে 3 দিবে না, ম্যামের ক্ষমতা নাই, এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে হইলে 2 দিতে হবে, না হয়তো 1, হয়তো তুমি যদি নাও লিখতে পারো 1 দিবে ইনশাআল্লাহ, তুমি যদি একটু জাস্ট লিখতে পারো। আর এখানে তো একই, 1 এর মধ্যে তো আর হাফ দেওয়ার সুযোগ নাই। তো এখানে 3 পাইতেছো আর এখানে 3 পাইতেছো ইনশাআল্লাহ। এখন আসো লাস্ট যে লাইনটা, লাস্ট কোশ্চেনটা কি তোমার বলতো? উদ্দীপক বৈশাখ কবিতার আংশিক দিক মাত্র, এটা প্রমাণ করতে হবে, তুমি এখন যাচাই করতে হবে।
তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমার কি, প্রথম যে প্যারাটা, এটা তোমার প্রথম প্যারা। প্রথম প্যারাতে কি সূচনা করবা আর কি, উদ্দীপক ও বৈশাখ কবিতা উভয় ক্ষেত্রেই বৈশাখের রুদ্ররূপ ও বিধ্বংসী রূপটি ফুটে উঠেছে। বুঝতে পারছো? রুদ্ররূপ এবং বিধ্বংসী রূপটা ফুটে উঠেছে। এখানে হয় কি জানো, এই যে তোমার স্মার্ট বোর্ড আছে না, স্মার্ট বোর্ডে তুমি মশা পড়লেও মশাটা চেঞ্জ করে দিতে পারে। বুঝতে পারছো? মশাও সেন্সিটিভ জিনিস, মশা কিন্তু এই যে ক্লিক করে সরাই দিছে, বুঝছো? একটা মশা তোমার বারবার করছে, সরে গেছে, ওইটাই বাসায় চলে আসছে। যাই হোক, তোমার তবে কবিতায় বৈশাখ যেভাবে অন্যায় ও শোষণের বিরুদ্ধে এক বিপ্লবিক মানে বৈপ্লবিক শক্তির প্রতীক হয়ে ধরা দিয়েছে, উদ্দীপকে সেই গভীরতর সামাজিক ও রাজনৈতিক সুরটি অনুপস্থিত। বুঝতেছো? এই যে কিন্তু প্রথমটা কি, বৈশাখের রুদ্ররূপ ও বিধ্বংসী রূপটি ফুটে উঠছে, কিন্তু তবে কবিতায় এই যে মশাগুলা ঝামেলা করতেছে, প্রচুর প্রচুর মশা। মশার কারণে ডিস্টার্ব করতেছে, মশা দেখা অবস্থা। উদ্দীপকে সেই গভীরতর সামাজিক ও রাজনৈতিক সুরটি অনুপস্থিত। এই যে কবিতার মধ্যে কি হইতো, যে যেন ওই অত্যাচারী শোষণকারীদেরও যেন ধ্বংস করা হয়, বৈশাখটা যেন তাদেরও ধ্বংস করে। বুঝছো? কিন্তু কবিতা তো এটা বলা হয় না, কবিতাকে ক্ষতির কথা বলা হয়েছে, কিন্তু তাদেরকে ধ্বংস করা কিরকম কিছু বলা হয় না। তার মানে আংশিক দিক মাত্র ফুটে উঠেছে। মন্তব্যটি যথার্থ। তুমি এক নম্বরে তুমি বলে দিছো, এক নম্বর পেরাই। দুই নম্বরে কি মূলত, বৈশাখ কবিতায় কবি আল মাহমুদ বৈশাখকে কেবল একটি মাস বা ঋতু হিসেবে দেখেননি, বরং বৈশাখকে মহাশক্তি, এই শক্তি সমাজের জীর্ণতা, শোষক শ্রেণীর অহংকার এবং ধনীদের কৃত্রিম বাহাদুরিকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বৈশাখের ঝাপটা যেমন প্রকৃতির আবর্জনা পরিষ্কার করে, তেমনি তা সমাজের সব অন্যায় ও ভেদাভেদ দূর করে সাম্য প্রতিষ্ঠার বার্তা দেয়। অর্থাৎ কবিতায় বৈশাখ হলো এক বৈপ্লবিক বিচারক। 2 নম্বর প্যারা কবিতার প্রেক্ষাপটটা বলে দিছো। 3 নম্বর প্যারায় কি করছো, এখন উদ্দীপকের সাথে তুলনা করো। উদ্দীপকের সাথে 3 নম্বর, উদ্দীপকে বৈশাখ আগমনে প্রকৃতির রুক্ষতা, মাঠ পেটে চৌচির হওয়া এবং কালবৈশাখী প্রচন্ড ঝাপটার চারদিক লন্ডভন্ড হওয়ার চিত্র অঙ্কিত হয়েছে। এটি মূলত বৈশাখের একটি প্রাকৃতিক ও বাহ্যিক বর্ণনা। উদ্দীপকের বৈশাখ প্রকৃতিতে নতুন করে সাজাতে ভাঙচুর চালায়, এই ভাবনাটি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ হলেও এই যে কবিতায় যে শোষিত হাহাকার এবং শোষকের ধম্বর চূর্ণ করার বলিষ্ঠ আহ্বান জানানো হয়েছে, উদ্দীপকের তার কোনো উল্লেখ নেই। দেখছো কত সুন্দর করে বলে দিচ্ছি। এভাবে তুমি লিখতে পারো। 4-এর মধ্যে 4 দিতে তোমাকে কে আটকাবে বলো? কে আটকাবে? তুমি 4 অবশ্যই পাবো। পরিশেষে মানে উপসংহার কি, পরিশেষে লাস্টে পারা, উদ্দীপকে বৈশাখের বিধ্বংসী ক্ষমতার কেবল প্রাকৃতিক রূপ তুলে ধরা হয়েছে। অন্যদিকে বৈশাখ কবিতাটির প্রাকৃতিক বর্ণনার গণ্ডি পেরিয়ে এক গভীর সামাজিক বিপ্লব ও অধিকার আদায়ের প্রতীকী বাঞ্ছনা তৈরি হয়েছে। বৈশাখের এই আদর্শিক ও বৈপ্লবিক দিকটি উদ্দীপকে অনুপস্থিত এবং তাকাই এটি সঙ্গত নয় যে উদ্দীপকের বৈশাখ কবিতার সমগ্র ভাবকে ধারণ করে ফেলে এটি আংশিক দিক প্রকাশ করেছে মূলত। বুঝছো? উদ্দীপকটি বৈশাখ কবিতার সমগ্র ভাবকে ধারণ না করে আংশিক দিকটি প্রকাশ হয়েছে। তো দেখছো কবিতার মধ্যে এই যে আনসারটা করলাম, আনসারটার মধ্যে কিন্তু তোমার ভিন্ন কথা নেই, একই কথা ঘুরে ফিরে, খালি জাস্ট কোন জায়গায় কোন বিষয়গুলো মানে বসাইতে হবে, এটা হচ্ছে কবিতার প্রেক্ষাপট, মানে গল্পের যে প্রেক্ষাপটটা সেটা এখানে বসাবা, আর এখানে একটু তুলনা করে দিবা, লাস্টে তোমার মতে তোমার ভাষায় একটা ডিসিশন লিখে দিবা। এই হচ্ছে কাহিনী। এখন তুমি কয় পেজ লিখবা বলো তো ভাইয়া? কয় পেজ লিখতে হবে? কয় পেজ? ঘ, অবশ্যই তুমি 2 পেজে লেখার চেষ্টা করবা। এইভাবে 2 পেজ, এখান থেকে শুরু করলে এখানে শেষ করবে, আর এখান থেকে শুরু করলে ওই পরের পৃষ্ঠা তুলে তোমার লিখতে হবে। বুঝছো? এটা মাস্ট 2 পেজ। এখন এই 2 পেজে তোমার হাইস্ট 7 থেকে 8 মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে। আরো কম সময়ের ভিতরে শেষ করতে হবে। 6 মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে অ্যাটলিস্ট। বুঝছো? মানে কিভাবে লিখতে হবে সেটা তুমি জানো, এত স্পিড লিখতে হবে। এই কারণে তোমাকে পরীক্ষা দিতে হবে। বুঝছো? এই কারণে তোমাকে কি করতে হবে, বারবার পরীক্ষাটা দিতে হবে। বুঝছো? আর আগেরটা কি দেখাইছি বলো তো? ঘ, আচ্ছা এই যে এটা ডিলিট করে দিই। তো এই ছিল ওভারঅল আলোচনা। তোমাকে প্রথমটা কি লিখতে হবে, এই যে এখানে তো তুমি এক পৃষ্ঠাতে লিখবা, তুমি এখানে খ লিখবা আর এখানে তোমার খ লিখবা, তাহলেই যথেষ্ট এই পৃষ্ঠাতে। আচ্ছা এই পৃষ্ঠাতে কি লিখবে বলো তো? এক পৃষ্ঠা যদি লিখতে পারো তাহলে এক পৃষ্ঠা লিখে তারপর চাইলে এক পৃষ্ঠার হাফ একটু লিখতে পারো, লিখে পরে আর এখানে তোমার লেখার দরকার নাই, তুমি নতুন পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা লিখলা, আর দুই পেজ কি করলা ভাইয়া, এই 2 পেজে তোমার ঘ লিখলা, আর এই যে এই পৃষ্ঠা পুরোটা আর এই পৃষ্ঠার হাফ তুমি চাইলে ঘ লিখতে পারো। বুঝছো? এটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। আর ক আর খ এক পেজ, অর্থাৎ এইভাবে আমি তোমার পরীক্ষার হলে আনসার করতাম বাংলাতে, এইভাবেই আমি প্লাস পেতাম। বুঝছো? ভালো মার্ক পেতাম এইভাবেই। বুঝছো কথা আমার?
আমার কথা কি বুঝতে পারছো? এটা হয়তো বা তুমি এক পৃষ্ঠা লিখে তুমি আরেক পৃষ্ঠার হাফে চলে যেতে পারো, এই পর্যন্ত তোমার চাইলে, এই পর্যন্ত তুমি চাইলে চলে যেতে পারো। এখানে আর লেখা দরকার নাই, তুমি পরের পৃষ্ঠা থেকে তোমার ঘ লেখা শুরু করবো। কি বলছি ভাইয়া? পরের পৃষ্ঠা থেকে ঘ লেখা শুরু করবো, এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা। তো এই ছিল, তুমি এইভাবে জাস্ট বিষয়গুলো যারা বলছি তা মাথায় মধ্যে রাখো, সেইটা ফলো করে তুমি জাস্ট সৃজনশীলগুলা পরীক্ষার হলে গিয়ে জাস্ট লিখে আসো। তোমার মার্ক 70-এর মধ্যে ইনশাল্লাহ 60+ থাকতে বাধ্য। কি বলছি? ইনশাল্লাহ 60+ থাকতে বাধ্য। কি 7 নং কত বলো তো? বলো কত? বলো বলো, তাই ইনশাল্লাহ তাই পাবে। অ্যাটলিস্ট 9 করে প্লাস পাবে, 9+, কেন 10ও পাবে। একটা সৃজনশীলে 10-এ 10 পাবে, আর যদি না পাও ইনশাল্লাহ 9 তো পাবে ইনশাল্লাহ। এই যে এখানে লিখছি বাংলাতে, যাই হোক সমস্যা নেই। তো এই ছিল, আশা করি ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পারছো, সৃজনশীল কীভাবে লিখতে হয় তোমরা তাও বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এই ছিল, ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আর সবাই পরীক্ষা ভালো করে দিবে। আর তোমরা যদি চাও এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করিও। হ্যাঁ, কেমন? ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।